মূলত আজকে আমরা জৈব রসায়নের নির্বাচিত বিষয় অনার্স চতুর্থ বর্ষের একটা সলভ ক্লাস নিব। যেহেতু আমাদের পরীক্ষার খুব বেশি দিন নেই এবং এজন্য আমাদের কোর্সটা পুরোপুরি হয়ে গিয়েছিল এবং কিছু কোশ্চেন এখানে আমাদের প্রথম ধাপে বাদ রয়ে গিয়েছিল, সেগুলো আজকের ক্লাসে আর কি দেখাবো। এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। আচ্ছা, তাহলে এটা তোমরা যারা নতুন ফোর্থ ইয়ারে আছো তারাও দেখতে পারবা, কারণ এই কোশ্চেনগুলো তোমাদের জন্য পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করি। তাহলে এটা হলো অনার্স চতুর্থ বর্ষের জৈব রসায়নের নির্বাচিত বিষয়। আচ্ছা। আচ্ছা, দেখো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে তোমরা যারা লাইভ দেখতেছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দিতে পারো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, অথবা তোমাদের টাইম লাইনেও শেয়ার করে দিতে পারো। তাহলে আগে একটু বলে নিই আজকে আমরা ক্লাসে কি কি দেখাবো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে যে আজকে কি কি কোশ্চেন আমি এখান থেকে তোমাদেরকে। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো হলো প্যারাসিটামল অম্লীয় প্রকৃতির কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং এটা দেখতে হবে। এর আগের আমাদের যে কোর্সের মেইন ক্লাসগুলো ছিল এবং ওখানে আমরা এর যে সংশ্লেষণ এবং এর যে প্রস্তুতি সম্পর্কে প্যারাসিটামলের বিভিন্ন জিনিস দেখেছিলাম, আমরা জানি যেগুলো সম্পর্কে বিস্তারিত। তাহলে আজকে আমরা অত বেসিক থেকে আলোচনা করব না। আজকে শুধু আমরা মেইন যে কোশ্চেনগুলো মানে বাদ ছিল সেগুলো আমরা সরাসরি দেখব। ওয়ালাইকুম আসসালাম। আশা করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি লিস্টটা বলতেছি যে আজকে কি কি দেখাবো, সেটার ভিতরে সম্ভবত ওটাও রয়েছে, এই যে হ্যাঁ এটাও আছে। আহ, তাহলে প্রথমে আমরা প্যারাসিটামল অম্লীয় প্রকৃতি কেন ওইটা দেখবো। তারপর আরও একটা কোশ্চেন, ম্যালেরিয়া যে আমাদের অধ্যায়টা ছিল, যে ম্যালেরিয়া প্রতিষেধকের যে অধ্যায়টা, সেখান থেকে একটা ছিল কোশ্চেন যে ম্যালেরিয়া প্রতিষেধকের ক্রিয়ার প্রবৃত্তি ব্যাখ্যা বা SAR ব্যাখ্যা পরীক্ষায়। ও আচ্ছা, এটা SAR না, SAR তো পরেরটা। মানে ক্রিয়ার প্রবৃত্তি মানে একটা ম্যালেরিয়া প্রতিষেধক কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে দেখব বিস্তারিত। এখানে খুব সহজে সাজানো আছে, তোমাদের PDF দিয়ে দেবো আমি ক্লাসের শেষে। তারপর এখানে আরও একটা আমাদের একটা মেডিসিন সম্পর্কে আমরা ধারণা নিব, যে ক্লোরামফেনিকল, এটা সম্পর্কে আমরা জানবো। এবং এইটার যে স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ SAR, এটা পরীক্ষা দেখবো অনেকবার আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও আমাদের পড়তে হবে, তাহলে এটা আমি আজকে দেখাবো। এবং সর্বশেষ যেটা এখানে তোমাদের জন্য রেডি করেছি, তাহলে এটার কিছু ব্যবহার আসতে পারে। সেটা হলো পেনিসিলিনের। এটাও দেখতেই পাচ্ছ তোমরা 12, 15, 18, 20 কয়েকটা সালই মানে এসেছে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানে পেনিসিলিনের দুইটা আছে, অক্সাজোলন এবং বিটা ল্যাকটাম গঠন, এবং কোনটা অধিক গ্রহণযোগ্য এবং এটার প্রমাণ কিভাবে করেছে এটা আর কি একটু বিস্তারিত জানতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাসের টপিক। তাহলে আমি একদম শুরু থেকে শুরু করতেছি। আচ্ছা। আচ্ছা, যেহেতু আজকের ক্লাসটা সবার জন্য ফ্রি ছিল, আজকে তোমরা ফেসবুক পেজ থেকে আমাকে দেখতে পাচ্ছ এবং আমাকে না সরি আমার ক্লাস দেখতে পাচ্ছ, স্লাইড দেখা যাচ্ছে তোমাদের সামনে। আচ্ছা, তাহলে তোমাদের অনেকেরই মানে আমার কাছে ইনবক্সে প্রতিনিয়ত মেসেজ আসে ভাইয়া, যে আমাদের কোর্স সম্পর্কে আসলে অনেকে একটু কনফিউশন থেকে যায়, যে কারণ আমাদের এখানে ব্যাচ এবং কোর্স দুইটাই আছে। ঠিক আছে, তাহলে এটা একটু আমি সংক্ষেপে 1 মিনিটে তোমাদেরকে ধারণা দিয়ে আমি ক্লাস শুরু করতেছি। তাহলে দেখো, প্রথম বর্ষের আমাদের শুধু দুইটা কোর্স আছে, এগুলো ব্যাচ ছিল কিন্তু এখন আর ব্যাচে ভর্তি হচ্ছে না, এখন শুধু কোর্স এবং শুধু কোর্স, এখন আর ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে না কারণ এখন শেষ দিকে। তাহলে ভৌত রসায়ন এবং জৈব রসায়ন। আচ্ছা, আর সেকেন্ড ইয়ারে এখন শুধুমাত্র এখন ব্যাচ চালু আছে, কোনো কোর্স এখন পর্যন্ত লঞ্চ হয়নি। এটা হয়তো শেষ দিকে হয়তো কোর্স লঞ্চ হতে পারে। ব্যাচের ক্ষেত্রে আমরা টোটাল 4 মাসে আমরা দুইটা সাবজেক্ট শেষ করব। 4 মাস বলতে টোটাল 48টা ক্লাস। তাহলে তোমাকে প্রতি মাসে এখানে 750 টাকা করে দিতে হবে, এটা হলো আমাদের নিয়ম ব্যাচের ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া বিস্তারিত এখানে লেখা আছে, তোমরা পেজে পেয়ে যাবে এগুলো সম্পর্কে। আচ্ছা, তারপর থার্ড ইয়ারের জন্য আমাদের ভৌত, স্টোরিও, সন্নিবেশ বিশ্লেষণী, এই 4টা কোর্স এবছরের জন্য লঞ্চ করেছি আর কি। ভৌত রসায়ন এটা একদম শুরু থেকে তোমরা লাইভ ক্লাস পাবে, আর স্টোরিও, সন্নিবেশ বিশ্লেষণী এই তিনটা রেকর্ড আছে, রেকর্ডের সাথেও তোমরা এক্সট্রা কিছু লাইভ ক্লাস পাবে তোমাদের জন্য। আচ্ছা, তাহলে এই গেল তৃতীয় বর্ষ, এগুলো সব বিস্তারিত দেওয়া আছে পেজে।
আচ্ছা, তারপর হলো ফোর্থ ইয়ার, যেটার একটা সাবজেক্টই আজকে তোমাদের ক্লাস নিও, সেটা হলো জৈব রসায়নে নির্বাচিত বিষয়। তাহলে ফোর্থ ইয়ারে একদম নতুন যে দুইটা সাবজেক্ট শুরু হবে সেটা হলো ভৌত এবং জৈব। এটা একদম নতুন, এবং এখানে বলাই আছে দেখো, একদম লাইভ ক্লাস এটা হবে। এটার কোনো রেকর্ড নাই, প্রি রেকর্ডেড ক্লাস নেই, সবগুলো লাইভ হবে একদম শুরু থেকে তোমাদের সেশনের জন্য। আর এটা এখন ডিসকাউন্টে ভর্তি চলছে। আর এটা হলো ব্যাচের ক্ষেত্রে 850 টাকা। এক্ষেত্রে এটাও দুইটা সাবজেক্ট 4 মাসে শেষ হবে। প্রতি মাসে তোমাকে 850 টাকা করে ফি পেমেন্ট করতে হবে। আচ্ছা, এই হলো ব্যাচ। এখন অনেকের আবার ব্যাচে পড়তে সমস্যা, তারা রেগুলার এক্সাম দিতে পারে না, বা এরকম অনেক সমস্যা দেখা যায়, লাইভ করতে পারে না। তাদের ক্ষেত্রে আবার কোর্স সিস্টেম আছে, সেক্ষেত্রে 1190 টাকা করে এই যে দুইটা লাইভ হবে সেইটা। আচ্ছা, আর এই তিনটা সাবজেক্ট রেকর্ড আছে এবং সাথে লাইভ হবে, সেটা হলো বর্ণালী মিতি, আর আজকে যেটা দেখাবো জৈব রসায়নে নির্বাচিত বিষয় এবং অজৈব রসায়নে নির্বাচিত বিষয়। এই তিনটা এখন মোটামুটি অনেক কমই ভর্তি চলতেছে, 30 তারিখ পর্যন্ত থাকবে, এবং এরপরে এর ফিটা কিছুটা বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের সংক্ষেপে কোর্স সম্পর্কে আলোচনা, এগুলো বিস্তারিত তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আমরা এখন মূল পড়াশোনায় চলে যাই। আচ্ছা, তাহলে লাইভটা একটু তোমরা শেয়ার করে দিও, যারা যারা লাইভটা দেখতেছো। আশা করি অনেক উপকৃত হবে তোমরা, এবং পরীক্ষায় একটা কোশ্চেন আসলো আমাদের 4 মার্ক কি 6 মার্ক, এর কমে আসে না এগুলা। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। তাহলে দেখো, প্যারাসিটামল একটা অম্লীয় প্রকৃতির, ব্যাখ্যা করো। পরীক্ষায় এটা অনেক সময় একটা কোশ্চেনের সাথে যুক্ত করে দেয় যে প্যারাসিটামলের সংশ্লেষণ এবং সাথে আসে, এবং এর অম্লীয় প্রকৃতি কেন, বা এটা অম্লীয় কেন ব্যাখ্যা করো, এরকম ভাবে আসতে পারে। সেক্ষেত্রে কোশ্চেনটা মিনিমাম 6 মার্কের থাকতে পারে। আচ্ছা, এখন অনেক সময় খ বিভাগে তোমার আলাদাভাবে আসতে পারে 4 মার্কের কোশ্চেন হিসেবে। সেক্ষেত্রে আমাদের এই জন্য এটা এটা একটু ডিটেলসে মোটামুটি পড়তে হবে। তাহলে 4 মার্কও আসতে পারে, অথবা টিকা আসে না, কিন্তু অন্য কোশ্চেনের সাথে অ্যাড করা থাকতে পারে এক্সট্রা হিসেবে। তাহলে দেখি আমরা, প্যারাসিটামল যা একটি ব্যথা এবং জ্বর প্রশমনকারী ঔষধ, আমরা সবাই জানি, এবং এর স্ট্রাকচার আমরা এখানে অ্যাড করা আছে। তাহলে এই হলো প্যারাসিটামল। আচ্ছা, তাহলে এর সাথে কি থাকে আমরা দেখি। 4 নং অবস্থানে একটা ফেনোলিক গ্রুপ থাকে এবং একটা এসিটামাইড গ্রুপ থাকে, NH CO CH3, এটাকে বলা হয় এসিটামাইড গ্রুপ। এই যে এখানে। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনটা দাঁড়াও, শেয়ার করা হয়নি, একটু ওয়েট করো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, আমি এখনো মেইন পেজে আছে, একটু লোডিং হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হলো প্যারাসিটামলের গঠন। তাহলে এখানে আমরা এখান থেকে 1 2 3 4 5 6 এভাবে যদি নাম্বারিং করি, তাহলে তার 4 নম্বর স্থানে আছে তোমার একটা হাইড্রোক্সিল গ্রুপ OH, বা এটাকে আমরা ফেনোলিক গ্রুপ হিসেবে বলতে পারি, কারণ বেনজিনের সাথে যখন একটা থাকে তখন এটাকে ফেনল আমরা বলি আর কি। আচ্ছা, আরেকটা আছে এসিটামাইড গ্রুপ, সেটা তো আমরা দেখলাম নিচে, এই যে এসিটামাইড গ্রুপ। ও আচ্ছা, সরি, এটা আমরা অন্য দিক থেকে নাম্বারিং করবো, এদিক থেকে না। তাহলে আমরা ফেনল থেকে নাম্বারিং করব, যেটা আমরা শিখেছিলাম। তাহলে 1 2 3 4 5 6 এভাবে আমরা ফেনল থেকে শুরু করব। তাহলে 1 নম্বর স্থানে আছে ফেনোলিক গ্রুপ, আর 4 নম্বর স্থানে আছে অ্যাসিটামাইড গ্রুপ। আচ্ছা, তাহলে দেখো যুক্ত থাকে। তাহলে এই আগে আমরা বলে নিলাম যে প্যারাসিটামলটা কি, সংক্ষেপে বলে নিলাম, এবং এর অবস্থানটা একটু বলে নিলাম, যে কার সাথে এর কোন কোন জায়গায় কি কি গ্রুপ আছে, এগুলো একটু বলে নিলাম। তাহলে এই গ্রুপগুলো অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুতে, এই গ্রুপগুলোর সাথে কি আছে দেখো, অক্সিজেন আছে এবং কি আছে, নাইট্রোজেন আছে। এর যথাক্রমে দুটি এবং একটি নিঃসংযোজক ইলেকট্রন থাকে। তাহলে অক্সিজেনের থাকে দুইটা নিঃসংযোজক ইলেকট্রন, মানে মুক্ত ইলেকট্রন, এগুলো তোমরা ইলেকট্রন বিন্যাস করলেই দেখতে পাবা এখানে বন্ধনটা হিসাব করলে। আর একটা থাকে তোমার নাইট্রোজেনের উপরে থাকে আচ্ছা, এটাই সম্ভবত ফুল সাউন্ড। হ্যাঁ, তোমরা এটাই একটু ভলিউম বাড়িয়ে নিলে মনে হচ্ছে যে সমস্যা হওয়ার কথা না তোমাদের। আচ্ছা, তাহলে দেখো,
আচ্ছা, তাহলে এখানে অক্সিজেনটা হলো নাইট্রোজেনের তুলনায় অধিক ইলেকট্রোনেগেটিভ, এবং অক্সিজেন অতিরিক্ত একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন থাকার ফলে এটি বেনজিন বলা ইলেকট্রন সরবরাহে মুখ্য ভূমিকা পালন করে। মানে এখানে বলছে যেহেতু অক্সিজেনের দুই জোড়া, নাইট্রোজেনের এক জোড়া, যেহেতু ওর একটা এক জোড়া বেশি, সেই জন্য এখানে এখানে মেইন কাজটাই করবে হলো অক্সিজেন, মানে ইলেকট্রন সরবরাহের মুখ্য ভূমিকাটা ও কাজ করবে। আচ্ছা, তাহলে প্যারাসিটামলের হাইড্রোক্সিল বা ওএইচ গ্রুপের বা ফেনোলিক গ্রুপের অক্সিজেন পরমাণু তার একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে বা অনুরণন, আমরা বাংলায় বলতে পারি, অংশগ্রহণ করে। তাহলে এখানে যে ওর এক জোড়া ইলেকট্রন সে কি করবে, বেনজিন বলয়ে এখানে সে একে দিয়ে এখানে একটা রেজোনেন্সে অংশগ্রহণ করবে, মানে এখানে ইলেকট্রনটা ডিলোকালাইজড হয়ে যাবে। মানে ইলেকট্রনটা এখানে রেজোনেন্স মানে ইলেকট্রনগুলো তার মানে এক জায়গায় স্টেবল না, এটা ইলেকট্রন মেঘ আকারে চারদিকে চক্রাকারে ঘুরতে থাকে। তোমরা এটা জৈব বিক্রিয়ার কৌশলে পড়েছো বেনজিন সম্পর্কে বিস্তারিত। তাহলে ওখানে ওখানে ওই যে ডিলোকালাইজড অবস্থান, মানে এক জোড়া ইলেকট্রন সে তার রেজোনেন্সের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে, মানে রেজোনেন্স কাঠামোতে চলে যাবে আর কি, সেটা এখানে বলেছে। অনুরণনে অংশগ্রহণ করে, এবং এই অনুরণনের ফলে বা রেজোনেন্সের ফলে অক্সিজেন পরমাণু অধিক ধনাত্মক আধান প্রাপ্ত হয়, এবং ওএইচ বন্ধনের ইলেকট্রন জোড় নিজের দিকে প্রবলভাবে আকর্ষণ করে। তাহলে এই কথাটা একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। তাহলে একটু খেয়াল করো, যখন অক্সিজেন তার একজোড়া ইলেকট্রন একজনকে দিয়ে দিচ্ছে, এখানে ধরো সে, এখানে তো রেজোনেন্স অলরেডি চলতেছে, এই যে সার্কেল দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে একটা রেজোনেটিং স্ট্রাকচার, মানে ইলেকট্রনগুলা এখানে স্থায়ী না থেকে তার বিভিন্ন জায়গায় এখানে গতিশীল থাকে, চলাফেরা করতে পারে ইলেকট্রন মেঘ আকারে। আমরা জানি যে বেনজিনের উপরে এরকম চক্রাকারে ইলেকট্রন মেঘ থাকে দুই দিকে, উপরে এবং নিচে। আচ্ছা, তাহলে সেই রেজোনেটিং স্ট্রাকচারে এই দুইজনও চলে যাবে। আচ্ছা, তাহলে সে দান করে দিবে বেনজিনকে। তাহলে কি হবে, এই অক্সিজেন যে ছিল তার কিন্তু ইলেকট্রনের ঘাটতি পড়ে যাবে, তখন এইটা আংশিক ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, মানে ইলেকট্রনের ঘাটতিটা বোঝানোর জন্য আমি এটা বললাম। আচ্ছা, তাহলে এখন কি হবে, ওর সাথে যে হাইড্রোজেনের বন্ধন ছিল, এখন যেহেতু তার ইলেকট্রনে ঘাটতি পড়ে গেছে, তাহলে সে কি করতে চাইবে, সে হাইড্রোজেন থেকে এখানে যে বন্ধন জোড় ইলেকট্রন আছে সেইটা টেনে তার নিজের দিকে নিয়ে নিতে চাবে। কারণ কি, তার শক্তি বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। সেহেতু সে কি করবে, অক্সিজেনের সাহায্যে হাইড্রোজেনের বন্ধন ছিল, সে এই বন্ধনটাকে সে নিজের দিকে টেনে নিয়ে যাবে, বন্ধনজোড় ইলেকট্রনটাকে। আমরা জানি একটা বন্ধনে দুইটা ইলেকট্রন এখানে থাকে, শেয়ার করা থাকে, আছে একটা সিগমা বন্ধনে আছে। তাহলে এখানে কি হবে, তাহলে এই যে হাইড্রোজেনের বন্ধনটা তখন দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে যাওয়া মানে এটা খুব সহজেই আরেকজনের সাথে তোমার প্রোটন আকারে বের হয়ে যেতে পারবে। ঠিক আছে, এই এই হলো এখানের মূল কনসেপ্ট আর কি। তাহলে দেখো, ওএইচ বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে প্রবলভাবে সে আকর্ষণ করে, কারণ তার এক জোড়া ইলেকট্রন সে বেনজিন স্ট্রাকচারে দিয়ে দিয়েছে, রেজোনেটিং স্ট্রাকচারে ওখানে সে ইলেকট্রনটা ঘুরতেছে বা ওখানে ইলেকট্রন মেঘের সাথে চলে গেছে। তার মানে এখন মেইন যে অক্সিজেনটা ওখানে ছিল তার ইলেকট্রনের ঘাটতি পড়ে গেছে, তখন সে কি করবে, হাইড্রোজেনের যে সাথে যে বন্ধন জোড় ইলেকট্রন ছিল সেইটাকে ধরে সে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসতে চাইবে। তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে মাঝখানে বন্ধনটা এটা তোমার দুর্বল হয়ে যাবে। আচ্ছা, এবং হাইড্রোজেন সহজেই প্রোটন হিসাবে এখান থেকে আলাদা হয়ে যেতে পারে। বন্ধন দুর্বল হওয়া মানে কি, এখানে সে খুব দ্রুত বা খুব সহজে এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। এখানে খুব সহজভাবে লেখা আছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না কোনো, একবার পড়লে এটা বুঝে যাবা। তারপর দেখো, হাইড্রোজেন বিচ্ছিন্ন হওয়ার পর প্যারাসিটামল ফিনক্সাইড আয়ন গঠন করে। তাহলে এখন হাইড্রোজেনটা বিচ্ছিন্ন হওয়ার পর এখানে একটা আয়ন আকারে সে কনভার্ট হয়ে যাবে, সেটার নাম হলো ফিনক্সাইড আয়ন বা ফেনক্সাইড বা ফিনক্সাইড, যেভাবে তোমরা উচ্চারণ করো। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা প্রোটন এখান থেকে বের হয়ে গিয়েছে। তাহলে এখানে অনেকের কোশ্চেন থাকে যে ভাই এখানে মাইনাস চার্জ আসলো কেন, এবং মুক্ত ইলেকট্রন জোড় তো আগে দুইটা আমরা বলেছিলাম, কিন্তু এখানে আবার তিন জোড়া কেন আসলো। আচ্ছা, এটা একদমই একটা বেসিক কোশ্চেন। তাহলে এখানে দেখো কি হয়েছে, এই যে এখানে যে বন্ধন জোড়ে যে দুইটা ইলেকট্রন ছিল, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন, সেই দুইটা ইলেকট্রন অক্সিজেন তার নিজের কাছে রেখে দিবে, মানে টেনে নিয়ে যাবে তার নিজের দিকে, এবং হাইড্রোজেনটা এখানে H প্লাস আকারে, মানে একটা ইলেকট্রন ঘাটতি আকারে সে ওখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে তার ইলেকট্রন এখানে কি আছে, অতিরিক্ত ইলেকট্রন তার এখানে আছে। আচ্ছা, আর এখান থেকে কি হবে, H প্লাসটা বের হয়ে যাবে। এখন এটা যে এটাকে আমরা যদি পানির সাথে বিক্রিয়া করাই বা দ্রবণের ভিতরে যদি কোনো পানি থাকে, তখন ওই পানির সাথে গিয়ে H প্লাসটা যুক্ত হয়ে যাবে এবং একটা হাইড্রোনিয়াম আয়ন এখানে তৈরি করবে। তাহলে H2O ছিল, H2O এর সাথে ওই যে এখান থেকে যে হাইড্রোজেনটা বের হলো, সেই হাইড্রোজেনটা গিয়ে যুক্ত হবে H প্লাস, তাহলে এখানে হবে
H3O+, হাইড্রোনিয়াম আয়ন গঠন করে। এই প্রক্রিয়ায় প্যারাসিটামল অম্লীয় প্রকৃতির মূল ভিত্তি। যেহেতু প্যারাসিটামল কি করতেছে, দ্রবণে একটা প্রোটন দান করতেছে, ফলে আমরা বলতে পারি এটা একটা অ্যাসিড বা অম্ল। আমরা জানি অ্যাসিড সমূহ সাধারণত দ্রবণে একটি প্রোটন দান করে থাকে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মেইন কনসেপ্ট এখান থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই কোশ্চেনটা কিছু মিল আছে, আমরা অন্যান্য ইয়ারে হয়তো তোমরা পড়েছো যে ফেনল অম্লধর্মী কেন, এই কোশ্চেন পড়েছো। তাহলে ওই সেম কনসেপ্টই এখানে, কারণ এখানে প্যারাসিটামলের সাথেও সেম ফেনোলিক গ্রুপ রয়েছে। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে এখানে আরো এখানে নাইট্রোজেনও আছে, সেও চাইলে এখানে তোমার ইলেকট্রন সরবরাহ করতে পারবে, কিন্তু এ চাইলে আরো এখানে ব্যাখ্যা দেওয়া যায়। ব্যাখ্যা দিলে আরো এটা ডিটেলস বর্ণনা হয়ে যায় এবং কেপি এর মান দিয়ে আরো বিস্তারিত বর্ণনা দেওয়া যায়, কিন্তু আমাদের কোশ্চেনে যতটুকু চেয়েছে তার জন্য আমাদের এতটুকু দিলেই এনাফ। সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে এখানে নাইট্রোজেনের সাথেও একজোড়া মুক্তজোড়, সেও এখানে ইলেকট্রন দিয়ে একে ইলেকট্রন দিতে পারবে। এখানে এখানে যে প্রভাবটা পড়বে সেটা হলো আগেরটার থেকে কিছুটা কম, মানে এ কারণেও সে অম্লীয় ধর্ম প্রদর্শন করে। এছাড়া আমরা আরো বলতে পারি যে এর কেপি এর মান এটা 9 এবং 10-এর মধ্যবর্তী একটা অবস্থানে থাকে, যেটাও প্যারাসিটামল অম্লীয় হওয়ার একটা প্রমাণ এখানে বলা যায়, আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এভাবে করে তোমরা এই জিনিসগুলো অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে তোমরা জানাতে পারবা চাইলে, আমি চেষ্টা করব তোমাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, আর তোমরা যারা পেইড ব্যাচে ভর্তি হবে, এটা মনে রাখবা যে আমাদের পেইড ব্যাচে কিন্তু কোনো রেকর্ড ক্লাস নেই। এখানে একদম শুরু থেকে সবগুলা ক্লাস লাইভ হয়, এবং এখানে মডেল টেস্ট নেওয়া হয় নিয়মিত সাপ্তাহিকভাবে, অধ্যায় ভিত্তিকভাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আমরা চলে যেতে পারি। দেখি আমরা এখানে তোমাদের, আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ, তুমি যদি কেপি এর মানটা, আমি অ্যাকুরেটলি বলে দিচ্ছি। কেপি এর মান হলো পিকে এর মান, সরি, কেপি না পিকে। আচ্ছা, অ্যাসিড বিয়োজন ধ্রুবক এটা। তাহলে এটার মান হলো 9.5 থেকে 10.0, 10.0 এইটা। তাহলে এটা এই মান দ্বারা মানে এটা বোঝা যায় এটা একটা দুর্বল অম্ল হিসাবে এটা কাজ করে। আচ্ছা, আর এখানে এই যে তোমার যে অন্য একটা গ্রুপ ছিল যে অ্যাসিটামাইড, এটা আসলে সরাসরি এটা অম্লীয়র সাথে জড়িত না, এই জন্য এটা তোমরা ব্যাখ্যা না দিলে হবে। এখানে মেইন হলো এই যে ফেনোলিক গ্রুপটা, এই জন্য আমরা এটার ব্যাখ্যাটাই হাইলাইট করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা কোশ্চেন, যেটা হলো আমাদের মেডিসিনাল কেমিস্ট্রির ম্যালেরিয়া প্রতিষেধক একটা অধ্যায় আছে, দেখবা ওখানের কোশ্চেনটা এখানে। তাহলে দেখো, ম্যালেরিয়া প্রতিষেধকের ক্রিয়ার প্রবৃত্তি ব্যাখ্যা করো। আচ্ছা, আসলে ক্রিয়ার প্রবৃত্তি বলতে বোঝানো হয় যে ম্যালেরিয়া প্রতিষেধক, আমরা যেমন বিভিন্ন ম্যালেরিয়া প্রতিষেধক আমরা চিনি, যেমন ক্লোরোকুইন এবং আরও অনেক প্রতিষেধক আছে, মানে অ্যান্টিবায়োটিক আমরা বলতে পারি, বা ড্রাগ বা ঔষধ। আচ্ছা, তাহলে এই ধরনের মানে ঔষধগুলো কিভাবে কাজ করে আসলে ম্যালেরিয়া প্রতিরোধে, ঠিক আছে, এই মেকানিজমটা আমাদেরকে বুঝতে হবে আর কি, আর আমরা দেখবো আর কি কিভাবে হয়। আচ্ছা, তাহলে দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা, কারো কোনো কিছু সম্পর্কে যদি জানার থাকে আমাকে সরাসরি কোশ্চেন করতে পারো। সেক্ষেত্রে যে কোনো কিছু তোমরা, যে কোনো কোর্স ব্যাচ, যে কোনো কিছু আমাদের একাডেমি সম্পর্কে কিছু জানার থাকলেও তোমরা কমেন্ট করে বলতে পারো। আচ্ছা, ঠিক আছে। এটা একই সাথে গ্রুপেও লাইভ হচ্ছে, এবং আমরা, হ্যাঁ, গ্রুপে সম্ভবত হচ্ছে, হ্যাঁ, গ্রুপে হচ্ছে। হুম। আচ্ছা, দেখো, তাহলে ম্যালেরিয়া প্রতিষেধকের ক্রিয়ার প্রবৃত্তি ব্যাখ্যা করো, এটা সম্ভবত অনেকবার আসছে, এখানে বোর্ডটা আমার উল্লেখ করা হয়নি, তোমরা দেখে নিবা, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে ম্যালেরিয়া পরজীবী কারা আছে দেখি তাহলে। হ্যাঁ, বলো। হ্যাঁ, দুইটা একই জিনিস। আচ্ছা, মানে ব্যাকটেরিয়া,
মানে ব্যাকটেরিয়া প্রতিরোধে যেসব জিনিস কাজ করে আর কি, সেটা কি বলা হয় এজেন্ট আর কি, আমার যতটুকু জানা আছে। হ্যাঁ, একই জিনিস। হ্যাঁ, দুইটা একই জিনিস, তুমি ওটা দিলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখি আমরা এটা একটু ভালো মতো বুঝতে হবে। তাহলে ম্যালেরিয়া প্রতিষেধকের ক্রিয়ার প্রবৃত্তি ব্যাখ্যা। এখন এখানে আমি যেভাবে তোমাদের সাজাই দিছি, এখানে তোমাদের বইয়ের থেকে একটু সহজ করে এখানে আছে, এবং একটু গ্যাপ গ্যাপ দিয়ে মানে পার্ট পার্ট আকারে ভাগ করা আছে, যাতে তোমরা জিনিসটা খুব ইজিলি ক্যাচ করতে পারবে, একবার পড়লি বা দুইবার পড়লে এটা বুঝতে পারবে। এবং এখানে কিছু আমি ডায়াগ্রাম অ্যাড করেছি, যাতে জিনিসটা আর একটু তোমরা ভালোভাবে মানে কিভাবে হয় কিভাবে হচ্ছে এটা ভিজুয়ালাইজ করতে পারবে আর কি। এগুলো আঁকতে হবে না পরীক্ষায়, জাস্ট একটু বোঝার জন্য আমি তোমাদের অ্যাড করেছি। আচ্ছা, তাহলে দেখো তোমাদের পরীক্ষা হলো মেইন লেখাগুলো লিখলেই হয়ে যাবে, এর বেশি দরকার নেই। তাহলে ম্যালেরিয়া পরজীবী যেমন প্লাজমোডিয়াম, তারা বেঁচে থাকার জন্য লোহিত রক্তকণিকার যে রেড ব্লাড সেল বা আরবিসি আমরা জানি, হিমোগ্লোবিনকে ভেঙে অত্যাবশ্যকীয় প্রোটিন তৈরি করে। তাহলে এই যে ম্যালেরিয়া পরজীবীগুলো আছে, এটা কি করে? এটা আমাদের রেড ব্লাড সেলে বা লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে হিমোগ্লোবিনকে ভেঙে অত্যাবশ্যকীয় প্রোটিন তৈরি করে, মানে তারা। আচ্ছা, এটা একটা পরজীবীর সংক্ষিপ্ত নাম, ঠিক আছে? তোমরা প্লাজমোডিয়াম ভিভ্যাক্স বা অনেক ধরনের আছে, তোমরা এটা হ্যাঁ, অনেকগুলো আছে, যে কোনো একটা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এটা নাম উল্লেখ না করলেও হবে, তুমি সরাসরি ম্যালেরিয়া পরজীবী দিলে হবে। এখানে এক কোনোটার যেন সংক্ষিপ্ত নাম লিখছে এখানে, এসপিপি। আচ্ছা, তাহলে এই ভাঙার প্রক্রিয়ায় পরজীবী কোষের পরিপাক গহ্বরে সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে এই যে এইটা আসলে কোথায় ভাঙবে? এইটা আসলে পরজীবী কোষের, পরজীবীর যে একটা সেল আছে, পরজীবী মানে এই যে, মানে এই যে এখানে ম্যালেরিয়ার যে পরজীবী, এই যে প্লাজমিডিয়াম বা অন্যান্য যে যারা আছে, তাদের একটা পরিপাক গহ্বর আছে বা ডাইজেস্টিভ ভ্যাকুল বলা হয়। ঠিক আছে, তাহলে সেইটার ভিতরে এই ভাঙনটা হবে। তাহলে আমি একটু তোমাদেরকে যদি দেখানোর ট্রাই করি, এখানে একটু মানে একটু লেখাগুলো অস্পষ্ট মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা, তাহলে এই যে দেখো, এখানে মূলত এই যে লাল যে অংশটা, এটা দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের রেড ব্লাড সেল, এই যে পুরো এখানে লাল অংশটা, আর এটা কেটে দেখাচ্ছে যে এর ভিতরে তোমার প্যারাসাইট বা এখানে পরজীবী এখানে ঢুকে গেছে, ম্যালেরিয়া পরজীবী। তাহলে এই যে কালো অংশটা পরজীবীকে নির্দেশ করতেছে, আর মাঝখানে যে হাইলাইট অংশটা দেখতে পাচ্ছ, সেই সাদা অংশটা, সেই সাদা অংশটা মূলত তার পরিপাক গহ্বর, মানে এইখানে সে খাবার টাবার নিয়ে এসে এখানে সে হজম করে আর কি। ঠিক আছে, পরিপাক গহ্বর। আচ্ছা, এখন আমরা দেখি আহ, হিমোগ্লোবিন ভাঙার ফলে একটি বিষাক্ত দ্রবণীয় পদার্থ, তাহলে হিমোগ্লোবিনটা সে কি করবে? ভেঙে ফেলবে। ভেঙে ফেলার ফলে হেম, এফি, এটা আমরা হেম তৈরি হয়, তুমি বললেই হবে যে হেম তৈরি হয়, বিষাক্ত হেম তৈরি হয়, এবার বললে হবে। কেউ চাইলে মানে বিস্তারিত লিখতে পারো, আয়রন 2 প্রোটোপরফাইরিন আইএক্স, এটা হলো পুরোপুরি সম্পূর্ণ নাম, তৈরি হয়। তাহলে এটি পরজীবীর জন্য মারাত্মক বিষাক্ত। এখন দেখো, যখন সে হিমোগ্লোবিনটা ভেঙে ফেলে, ভেঙে ফেললে ওখানে একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়। আচ্ছা, এই যে দেখো, আমি একটু দেখাচ্ছি এখানে। তাহলে প্রথমে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনটাকে সে কি করছে? ভেঙে ফেলছে। ভেঙে ফেলার ফলে এখানে দেখো একটা বিষাক্ত পদার্থ তৈরি হয়েছে, এটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে এখানে তারা এখানে ইকুয়েশন দিয়ে আর কি বোঝাতে চেয়েছে। আচ্ছা, তাহলে দেখো এখানে হ্যাঁ, আরো এখানে এই যে দেখো, হিমোগ্লোবিনকে ভেঙে এখানে পেপটাইড, অ্যামিনো অ্যাসিড এগুলো তৈরি হতে পারে। তাহলে এই জিনিসটা হলো পরজীবীর জন্য বিষাক্ত। এই যে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, হিম এফি আইএক্স আর কি, 9। আচ্ছা, পোর্টোপরফাইরিন 9। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা সে আবার দেখো, এই জিনিসটা থেকে সে বাঁচার জন্য, তাহলে পরজীবী নিজেকে এই বিষাক্ত হেম থেকে রক্ষা করার জন্য হেম অণুকে হেমোজয়িন নামে একটি অবিষাক্ত অদ্রবণীয় স্ফটিক বা ক্রিস্টালে রূপান্তর করে, যা তার পরিপাক গহ্বরে জমা হয়। এখন সে তো নিজে বাঁচতে চাইবে, তাই না? কেউই চাবে না যে বিষাক্ত পদার্থ খেয়ে মানে মারা যেতে। তাহলে এটা খেলে মানে এটা ওর ভিতরে থাকলে পরজীবীটা মারা যাবে। ঠিক আছে, তাহলে ও এটা কি চাইবে? এটাকে কনভার্ট করে, মানে বিষাক্ত হেম থেকে রক্ষা করার জন্য হেম অণুকে সে হেমোজিন নামে বা হেমোজোইন নামে একটা অবিষাক্ত অদর্বণী স্ফটিকে সে রূপান্তর করে ফেলে।
যা ওই তার পরিপাক গহ্বরের ভিতরেই কি থাকে, জমা থাকে। তাহলে এই যে দেখো এখানে চিত্রটাতে একটু দেখানো ট্রাই করতেছে, এই যে হেমোজোইনে কনভার্ট করে ফেলে এই জিনিসটাকে। ঠিক আছে, তাহলে এটা এটা তার এখানে কি থাকে, জমা থাকে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওষুধটা এখানে যারা তৈরি করেছে এই যে ক্লোরোকুইনিন দেখো, এখন ওষুধটা গিয়ে কি করবে, ওষুধটা গিয়ে এই যে হেম থেকে হেমোজোইনে কনভার্ট যে করার প্রসেসটা, এই কনভার্টটাকে সে থামিয়ে দিবে। মানে এইটা থেকে এটা কনভার্ট হতে পারবে না, মানে হেম থেকে হেমোজোইনের মাঝখানে এরা বাধা সৃষ্টি করবে। ঠিক আছে, তাহলে বাধা সৃষ্টি করলে কি হবে, তাহলে এইটা আর হেমোজোইন হতে পারতেছে না। তাহলে হেমোজোইনই যখন হতে পারবে না, তখন এই বিষাক্ত পদার্থটা তার ভিতরে থেকে যাবে, পরজীবীর ভিতরে। তখন এমনিতেই পরজীবীটা কি হবে, মারা যাবে। তাহলে এই হলো মূলত ঔষধটার কাজ। তাহলে ক্লোরোকুইন নামক অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, মানে এই যে প্রসেসটা হেম থেকে হেমোজয়েন, এই প্রসেসটাকে তারা কি করে, এই ওষুধটা গিয়ে বাধা দেয়। এটি সাধারণত ব্যাপন প্রক্রিয়ায় পরজীবীর পরিপাক গহ্বরে প্রবেশ করে এবং সেখানে প্রোটন গ্রহণ করে প্রোটোনেটেড ক্লোরোকুইন আয়নে পরিণত হয়। তাহলে এটা এখান থেকে প্রবেশ করে, এখানে এই যে ঔষধটার এখানে মেকানিজম দেখানো হচ্ছে। তাহলে ঔষধটা এখানে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে, এখানে গিয়ে সে এই প্রসেসটা হতে বাধা দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো। একই সাথে চিত্রের মাধ্যমে আমরা জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, আচ্ছা এখানে আবার কিছু দেখাইছে যে দেখো এখানে একটা নতুন একটা যৌগ, তাহলে তোমার ফেরোকুইন এখানে একটা ফেরোসিনের সাথে যুক্ত হয়, মানে ফেরোকুইন ফেরোসিনের সাথে যুক্ত হলে মানে এখানে ফেরোকুইন তৈরি করে। ফেরোকুইন বলতে ক্লোরোকুইনটা ফেরোসিনের সাথে যুক্ত হলে এটার অ্যাক্টিভিটি একটু বেড়ে যায়। এই অ্যাক্টিভিটি, তাহলে এটা থেকে যে নতুন যৌগটা তৈরি হয় এটাকে বলা হয় ফেরোকুইন। এই ফেরোকুইনই মূলত এখানে গিয়ে বাধা দেয়, মানে ওর অ্যাক্টিভিটিটা একটু বাড়ানোর জন্য ওটার সাথে আমরা একটা ফেরোসিন অ্যাড করে দেবো, এই আর কিছুই না। এটা এখানে ভিজুয়ালাইজ করার ট্রাই করতেছে তারা। আচ্ছা তাহলে এত কিছু আমাদের এখানে নাই, এত ওখানে যা চিত্রটাই আছে। আচ্ছা তাহলে ক্লোরোকুইনে পরিণত করে, তাহলে এটা ব্যাপন মাধ্যমে ওর ভিতরে প্রবেশ করে এবং প্রোটোনেটেড ক্লোরোকুইনে কনভার্ট হয়ে যায়, আয়ন হয়ে যাবে। তো ওখান থেকে একটা আয়ন সে নিজের ভিতরে নিয়ে আসে, প্রোটন নিয়ে আসে, তখন ওইটার নাম হয়ে যায় প্রোটোনেটেড ক্লোরোকুইন, মানে ঔষধটা ওখানে যাওয়ার পরে। তাহলে ক্লোরোকুইন হেম গ্রুপের বায়োক্রিস্টালাইজেশন বা হেমোজিয়ানের রূপান্তর প্রতিরোধ করে। তাহলে এই যে হেমোজিয়ানের রূপান্তরের প্রসেসটাকে বলা হয় বায়োক্রিস্টালাইজেশন। তাহলে এই বায়োক্রিস্টালাইজেশন বা হেমোজয়েনে রূপান্তর প্রতিরোধ করে। ঠিক আছে, আচ্ছা ফলে বিষাক্ত হেম পরজীবীর ভিতরে জমা হতে থাকে। তো ফলে এটা যেহেতু বাধা দিয়ে দিয়েছে আমাদের ওষুধটায়, তাহলে ওখানে কি হবে, বিষাক্ত যে এই জিনিসটা ছিল, এই যে এখানে যে বিষাক্ত জিনিসটা ছিল, এইটা পরজীবীর অভ্যন্তরে কি থাকবে, জমা হতে থাকবে। তাহলে জমা হলে এক পর্যায়ে পরজীবীটা মারা যাবে। ঠিক আছে, এভাবেই আর কি ঔষধটা কাজ করে। তাহলে এছাড়া ক্লোরোকুইন হেম গ্রুপের সাথে যুক্ত হয় আয়রন, প্রোটোফরফাইরিন, ক্লোরোকুইন জটিল যৌগ গঠন করতে পারে। এখানে যে হেম গ্রুপটা থাকে বিষাক্ত, ওর সাথে যুক্ত হয়ে আয়রন, প্রোটোফাইরিন, ক্লোরোকুইন জটিল গঠন করে। এই জটিলটি অত্যন্ত বিষাক্ত এবং পরজীবী কোষ ঝিল্লি ধ্বংস করে দেয়। তাহলে এভাবে অনেক সময় আবার তোমার কি করতে পারে, এখানে যে আয়রন হেম গ্রুপটা ছিল এর সাথে গিয়ে এই যে তোমার ক্লোরোকুইন যুক্ত হতে পারে। তাহলে যুক্ত হলে এখানে আবার নতুন একটা যৌগ তৈরি হয় যেটার নাম হলো আয়রন, প্রোটোপরফাইরিন, ক্লোরোকুইন। নাম দেখো আগের মতোই আছে, শুধু এখানে একটু ক্লোরোকুইন অ্যাড হয়েছে, অ্যাড হয়ে একটা জটিল যৌগ গঠন করে। তাহলে এখানে যে জটিল যৌগটা তৈরি হবে এটা অত্যন্ত বিষাক্ত এবং পরজীবীর কোষ ঝিল্লিকে ধ্বংস করে দেয়। আচ্ছা তাহলে অবশেষে এই বিষাক্ত জটিল পদার্থের কারণে পরজীবীর বিপাকীয় ক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং পরজীবী ধ্বংস হয়। তাহলে পরজীবী সে চাইছিল যে এটাকে কনভার্ট করে তার নিজের পুষ্টি উপাদান বাড়াবে বা নিজে এটাকে খেয়ে ফেলবে, ঠিক আছে, শক্তি করবে আরও, তাহলে কিন্তু সে এটা পারলো না। এই যে তার বেঁচে থাকার জন্য লোহিত রক্তকণিকের হিমোগ্লোবিনকে ভেঙে সে প্রোটিনে কনভার্ট করে। তাহলে এই কনভার্ট করার সময় তার ভিতরে একটা বিষাক্ত জিনিস তৈরি হয়ে যায়। তাহলে এই বিষাক্ত জিনিসটাই আবার পরবর্তীতে হেমোজিনে কনভার্ট হয়। কিন্তু এই কনভার্ট হওয়াটা থেকে আমরা যদি বাধা দিতে পারি বা এখানে গিয়ে যদি ক্লোরোকুইন বা যে কোনো ওষুধ গিয়ে এটার সাথে যদি জটিল যৌগ তৈরি করে এবং এই জটিল যৌগটা হবে অত্যন্ত বিষাক্ত, যে বিষাক্ত পদার্থটাকে এদের যে কোষ ঝিল্লি থাকে সেই কোষ ঝিল্লিকে বিদীর্ণ করে দেয় বা বিচ্ছিন্ন করে দেয় বা ধ্বংস করে দেয়। আচ্ছা তাহলে অবশেষে এই বিষাক্ত পদার্থর কারণে পরজীবী বিপাকীয় ক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং পরজীবীটা ধ্বংস হয়ে যায়। তাহলে খুব ইজিলি আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। বইতে অনেক সময় আমাদের চিত্র থাকে না বা ভিজুয়ালাইজ করা থাকে না, এই জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তোমাদের।
আচ্ছা, তাহলে অর্থাৎ ক্লোরোকুইন মূলত পরজীবীর হেমোজিন তৈরির প্রক্রিয়া বাধা দিয়ে বিষাক্ত হেমের পরিমাণ বাড়িয়ে দেয়, যা পরজীবী কোষের মৃত্যু করে। তাহলে আমরা সারমর্ম এটুকু বলতে পারি যে অর্থাৎ উপরের কথাগুলো থেকে আমরা বলতে পারি ক্লোরোকুইন মূলত কি করে, পরজীবীর যে হেমোজিন যে তৈরির প্রসেসটা, সেই প্রসেসটাকে সে বাধা দেয় এবং বিষাক্ত হেমের পরিমাণটা বাড়িয়ে দেয়, যা পরবর্তীতে পরজীবী কোষের মৃত্যু ঘটায় বা পরজীবীর মৃত্যু ঘটায়। আচ্ছা, তো এভাবেই ক্লোরোকুইন ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করে। তাহলে কেউ যদি এতটুকু লিখতে পারো, খুব ইজিলি আমরা একদম ফুল মার্ক পেয়ে যাব ইনশাল্লাহ। এখানে কোনো সব কিছু এখানে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা আছে। আচ্ছা, তারপর তোমাদের আমি পিডিএফ এর চিত্রটা অ্যাড করে দিব যাতে তোমরা প্রসেসটা একটু ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর পরবর্তীতে আমরা একটু দেখি যে ক্লোরোমাইসেটিন নামক একটা এখানে ব্যাকটেরিয়া ইনফেকশনের চিকিৎসায় মূলত এটা ব্যবহার করা হয়, একটা অ্যান্টিবায়োটিক। আচ্ছা, দেখি তোমাদের কারো কোনো মন্তব্য থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। সেক্ষেত্রে আমরা দুইটা গ্রুপে একসাথে লাইভ হচ্ছে, আমাদের যে কেমিস্ট্রি এক্সপ্লোরার একাডেমির যে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে, এবং হ্যান্ডনোট গ্রুপে সাথে আমাদের পেজও লাইভ। না, অজৈবটা তোমাদের যে জিনিসগুলো সমস্যা আছে আমাকে দিয়ে রাখবা, চেষ্টা করব পরীক্ষার আগে যে কোনো একদিনে। ওই যে কিছু কোশ্চেন বাকি ছিল, যেমন CO2 এর পয়েন্ট গ্রুপ, এগুলো তোমাদের বোঝানো হয় নাই। এগুলো আমি চেষ্টা করবো একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দিতে। না, আজকে শুধু জৈব এই কোশ্চেনগুলোই দেখাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা লাইভে যুক্ত আছো, তোমরা চাইলে লাইভটা আমাদের শেয়ার করে দিতে পারো। এতে তোমাদের সিনিয়র জুনিয়র যারা আছে আমাদের মানে পেজটা সম্পর্কে জানতে পারবে এবং আমাদের একাডেমি সম্পর্কে জানতে পারবে আশা করি। এবং ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, তোমরা একটু মানে ইউটিউবে আমাদের ওখানে পেজের উপরেই দেখবে ইউটিউব লিংক দেওয়া আছে, ওখানে গেলেই তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ওখান থেকে তোমরা ক্লাস সম্পর্কে আইডিয়া নিতে পারবে। তাহলে আমাদের পড়ানোর মূল প্রচেষ্টা হলো আমরা মূলত অধ্যায় ভিত্তিক ধরে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে। এখানে শর্ট সাজেশন বলতে আমরা আপাতত কিছুই লঞ্চ করিনি, মানে আগে আমরা অধ্যায় ভিত্তিক শেষ করতেছি সবগুলো। তার পরবর্তীতে দেখি যদি স্টুডেন্টদের জন্য অনেকে আবার চায় যে ভাইয়া পরীক্ষার আগে শুধু পাস করতে চাই, অল্প কিছু কোশ্চেন দেন, সেক্ষেত্রে আমাদের এগুলা কাজ পরবর্তীতে শুরু হতে পারে। আর আপাতত আমরা শুধু মানে মেইন জিনিসটা ফোকাস দিচ্ছি যে বইটা কিভাবে আমরা কমপ্লিট করব সেদিকে। আচ্ছা, তাহলে তোমরা যে কোনো ইয়ার অনার্স প্রথম থেকে চতুর্থ বর্ষের যে কোনো ইয়ারের কোর্স করতে চাইলে আমাদেরকে নক দিতে পারো, তাহলেই হবে। আচ্ছা, দেখি তাহলে ক্লোরামফেনিকল, এটার দুইটা নাম আছে, বা ক্লোরোমাইসেটিন, এই নামগুলো তোমরা বিকল্প নামগুলো ভালো করে আয়ত্ত করবা, কারণ পরীক্ষা অনেক সময় বিকল্প নাম দিয়ে পরীক্ষা আসতে পারে। তাহলে একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছ তোমরা এখানে। বিজ্ঞানী এখানে, হ্যাঁ, এখানে 1948 সালে সে এই যে এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ড্রাগটা ছিল সেটা আবিষ্কার করেছে এবং এটা ব্যাকটেরিয়া ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে আজকে আমাদের এখান থেকে কোশ্চেনটা হলো যে ক্লোরামফেনিকলের গঠন কার্যকারিতা সম্পর্ক আর এটার বৈশিষ্ট্য প্রয়োগ, এগুলো তোমরা একটু রিডিং পড়ে যেতে পারো, পরীক্ষা না আসলেও এগুলো আসতে পারে, অনেক সময় টিকে আসলে আমাদের এই জিনিসগুলো কাজে লাগে আর কি। আচ্ছা, তাহলে দেখি আমরা ক্লোরোমফেনিকলের গঠন কার্যকারিতা সম্পর্ক, এটা পরীক্ষায় অনেক সময় আসে যে এটার SAR সম্পর্ক ব্যাখ্যা করো। আবার এক মার্কে আসে যে SAR কি। SAR হলো স্ট্রাকচার বা স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ, মানে তার গঠনের সাথে গঠনের যে গ্রুপগুলো আছে, এর গঠনে যা যা আছে এর সাথে তার অ্যাক্টিভিটি মানে সক্রিয়তার সম্পর্ক কি। ঠিক আছে, মানে কোনটা সরালে সে কার্যকারিতা হারাবে, কোনটা দিলে সে আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, এই জিনিসগুলো মূলত SAR এর ভিতরে বর্ণনা করা হবে। তাহলে গঠন কার্যকারিতা সম্পর্ক আসুক অথবা SAR আসুক, দুইটা কিন্তু সেম। SAR নিয়ে আরো অনেক কোশ্চেন করেছি আমরা, সালফা ড্রাগসের আমরা SAR পড়েছি। তারপর আর একটা পড়তেছি এই ক্লোরোমফেনিকলের গঠন কার্যকারিতা সম্পর্কে, এটা দেখবা পরীক্ষায় এসেছে এর আগেও অনেকবার। আচ্ছা, তাহলে দেখি ক্লোরোমফেনিকল গঠন এবং কার্যকারিতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কতা রয়েছে। সংক্ষেপে মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো। আচ্ছা, দেখো তাহলে আগে একটু আমরা স্ট্রাকচারটা দেখে আসি। দেখো,
তাহলে প্রথমেই আমরা একটা বেনজিন চক্র এখানে চোখে পড়তেছে, এটার সাথে একটা নাইট্রো গ্রুপ আছে এখানে, তারপর আরো বিভিন্ন গ্রুপ এর সাথে যুক্ত আছে, এবং সর্বশেষে এর প্রান্তে আছে দুইটা ক্লোরাইড গ্রুপ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো এখন কোনটাকে প্রতিস্থাপন করলে কি হবে না হবে এগুলো আমাদের বর্ণনা করতে হবে। তাহলে এখানে শুধু তোমরা এত কিছু লেখার পরে তোমরা শুধু এখানে মেইন গঠনটা দেখালেই হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখি আমরা প্রথমে ফিনাইল চক্রের NO2 গ্রুপের পরিবর্তন। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখানে যে চক্রটা আছে দেখো, এই চক্রটার এই যে C6H5 এখানে আছে, এই যে পুরো ফিনাইল চক্র, এই ফিনাইল চক্রের যে সাথে কি আছে, NO2 আছে। এখন NO2 কে যদি আমরা চেঞ্জ করি, NO2 এর পরিবর্তে যদি আমরা সায়ানো বা বিভিন্ন গ্রুপ, এখানে অ্যামিনো, তারপর ফেনোলিক গ্রুপ, এখানে বিভিন্ন গ্রুপ তোমাদের যে কয়টা মনে থাকে চেষ্টা করবো যত সম্ভব বেশি দেওয়া যায়, অথবা হ্যালোজেন, মিথাইল, যে কোনো অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, তাহলে এইগুলা দ্বারা যদি আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলি NO2টাকে, তাহলে এর অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকরতা বজায় থাকে। ঠিক আছে, তাহলে প্রতিস্থাপন করলেও এর যে কার্যকারিতা এটা তোমার কমে যায় না, এটা বজায় থাকে আর কি, সেটা এখানে বোঝাতে চেয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে আচ্ছা বজায় থাকে, অথবা আমরা বলতে পারি যে তোমাদের বই লেখা আছে যে প্রতিস্থাপন করলে উৎপন্ন যৌগ অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা প্রদর্শন করে, একই কথা আসলে। আচ্ছা, তারপর দেখি আমরা ফিনাইল গ্রুপের পরিবর্তন। আচ্ছা, তাহলে এই ফিনাইল গ্রুপটাকে আমরা যদি অন্য গ্রুপ যেমন নেপথাইল বা সাইক্লোহেক্সাইল, বা তোমার এখানে আমরা এখানে বিভিন্ন গ্রুপ আছে, পিরিডাইল বা কুইনোলাইল, ঠিক আছে, বা থিওনাইল বা ফিউরাইল, বিভিন্ন হেটারোসাইক্লিক গ্রুপ। তাহলে ফিনাইল গ্রুপটাকে যদি আমরা বিভিন্ন হেটারোসাইক্লিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করি, প্রতিস্থাপন মানে কি, এই চক্রটাকে সরিয়ে যদি আমরা অন্য কাউকে এর ভিতরে প্রবেশ করাই, ঠিক আছে, তখন এর কার্যকারিতা হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, এই যে তার কার্যকারিতা কমে যাবে, এটাই জাস্ট তোমাকে মনে রাখতে হবে। আমি পয়েন্ট আকারে এখানে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যাতে সহজে মনে থাকে। তারপর প্যারা অবস্থানে পরিবর্তন, তাহলে বেনজিন চক্রের প্যারা অবস্থানে থাকা NO2 গ্রুপের পরিবর্তন আনলে ক্লোরোফেমিকলের কার্যকারিতা বাড়ে। ঠিক আছে, এখন NO2 গ্রুপের আমরা যদি পরিবর্তন করি, এটা তো প্রথমেই বললাম যে এর যে তোমার NO2 গ্রুপটা, এটার যদি আমরা পরিবর্তন করি, বিভিন্ন অংশে নিয়ে যাই, ঠিক আছে, রিপ্লেসমেন্ট প্যারা নাইট্রোজেন টু অর্থো আর মেটা, তাহলে এটাকে যদি এটার পরিবর্তন করি, সেক্ষেত্রে এর কার্যকারিতা বাড়বে। আমি আবার সহজভাবে বলি, যদি NO2 এর আমরা পরিবর্তন করে এর পরিবর্তে ধরো যে কোনো অ্যালকাইল গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ, যে কোনো গ্রুপ বা মিথাইল গ্রুপ তুমি নিয়ে আসলে, সেক্ষেত্রে এর কার্যকারিতা বাড়বে। কিন্তু এটাকে যদি চেঞ্জ, আচ্ছা এটা আমার এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা তো স্ক্রিন শেয়ার আছে, হয়তো নেটে সমস্যা হতে পারে তোমার ওখানে, এই জন্য হতে পারে। আচ্ছা, তাহলে দেখো হ্যাঁ, এইটাকে যদি এখন আমরা চেঞ্জ করে এটাকে যদি অর্থ অবস্থানে বা মেটা অবস্থানে নিয়ে যাই, মানে এই সব জায়গায় যদি আমরা এটাকে নিয়ে যাই, এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, ফলে এটার কি হবে, তাহলে এটার অ্যাক্টিভিটিটা কমে যাবে, মানে কার্যকারিতা কমে যাবে, এটা এখানে বলা আছে আর কি। আচ্ছা, তাহলে এটা তোমাদের এখানে দেখি পয়েন্ট আকারে নাই মনে হয়। উম, আচ্ছা, এখানে জাস্ট একটু বলা আছে যে পার্শ্ব শিকলের পরিবর্তন করলে কার্যকারিতা হ্রাস পায়, এলিফেটিক, হ্যাঁ ওখানে অত বিস্তারিত নাই, তুমি চাইলে ওই একটা আর একটা স্টেপ অ্যাড করতে পারো, যে NO2 কে যদি আমরা অর্থ ওই বেনজিন চক্রের বা ফিনাইল গ্রুপের অর্থ এবং মেটা অবস্থানে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের গঠন কার্যকারিতা হ্রাস পাবে বা কমে যাবে, এটা তুমি অ্যাড করতে পারো। তারপর দেখো প্রাইমারি ওএইচ গ্রুপের পরিবর্তন, বা এই যে অ্যালকোহল, বা এখানে আমরা যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে এইটার কথা এখানে বলতেছে, তাহলে এই গ্রুপটাকে যদি আমরা চেঞ্জ করি, এটাকে যদি হাইড্রোজেন বা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলে এর কার্যকারিতা কমে যাবে। তাহলে এই যে সংক্ষেপে মনে রাখো জাস্ট পয়েন্টগুলো, যে কি কি চেঞ্জ করলে কি হবে, বাড়বে নাকি কমবে, কার্যকারিতা বাড়ে একটাই কমে একটা, এভাবে। তারপর পার্শ্ব শিকল যদি আমরা চেঞ্জ করি, সেক্ষেত্রেও তার কার্যকারিতা কমে যাবে। তারপর এলিফেটিক অংশের পরিবর্তন করলে ক্লোরোমেথিনের সক্রিয়তা অনেকাংশে হারিয়ে ফেলে। আচ্ছা, তাহলে এখানে একটু আমরা এই চিত্রটা দেখি।
তাহলে এখানে যে তোমার এই যে পুরো শিকলটা ছিল, এই শিকলটার সাথে যে পার্শ্ব শিকলে যে এখানে ক্লোরিন ছিল, সেই ক্লোরিনগুলা যদি আমরা পরিবর্তন করি বা রিপ্লেস করি, ক্লোরিনের পরিবর্তে যদি এখানে দেখো ব্রোমিন দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে মেন শিকল কিন্তু এখানে ক্লোরিন, তাহলে ক্লোরিনের পরিবর্তে আমরা যদি ব্রোমিন আনি, তাহলে এখানে কি হবে, লস অফ অ্যাক্টিভিটি, মানে তার পার্শ্ব শিকলগুলো চেঞ্জ করলে, পার্শ্ব শিকলে যে গ্রুপগুলো থাকে চেঞ্জ করলে এর কার্যকারিতা কমে যাবে। তাহলে এখানে মূল পয়েন্ট মূলত চারটা। এখানে এই চিত্র অনুযায়ী মূল পয়েন্ট চারটা। প্রথমে বলছে তারা যে NO2 গ্রুপটাকে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে নো লস অফ অ্যাক্টিভিটি, মানে সেক্ষেত্রে তার কার্যকারিতা কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা এটাকে নিয়ে যদি এর অর্থ প্যারা অবস্থানে নিয়ে যাই সেক্ষেত্রে এর কার্যকারিতা কমে যাবে। অথবা এই চক্রটার পরিবর্তে যদি আমরা অন্য কোনো চক্র আনি বা হেটারোসাইক্লিক চক্র আনি সেক্ষেত্রেও এর কার্যকারিতা কমে যাবে বা হ্রাস পাবে। আবার OH গ্রুপকে যদি আমরা কিটোনে বা অন্য কিছুতে কনভার্ট করি সেক্ষেত্রে এটাও কি হবে, তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। আবার যদি আমরা এর সাথে শাখা শিকলগুলো থাকে এগুলোকে যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রেও আমাদের এর কার্যকারিতাটা কমে যাবে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্যকারিতা কমিয়ে যায়, শুধুমাত্র একটা ক্ষেত্রে তোমার তার কার্যকারিতা বজায় থাকে, সেটা হলো NO2 গ্রুপের পরিবর্তনকে যদি এই গ্রুপ দ্বারা পরিবর্তন করি সেক্ষেত্রে, ঠিক আছে। তার মূলত এটার ক্ষেত্রে অনেক সময় বেড়েও যায়, পরিবর্তন আনলে এই প্যারা অবস্থানে থাকা NO2 কে পরিবর্তনের অনেক সময় এর কার্যকারিতা বেড়ে যায়, আর বাকিগুলার ক্ষেত্রে কার্যকারিতা কমে যায়। এভাবে তোমরা চাইলে খুব সহজে মনে রাখতে পারো, ঠিক আছে। আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আমাদের আজকের ক্লাসের আরো একটা এখানে কোশ্চেন আছে যে এটার ক্লিনিক্যাল বা থেরাপিউটিক ব্যবহার, মানে এটা কি কি কাজে ব্যবহার করি, এটাও পরীক্ষা আসতে পারে। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আক্রমণজনিত বিশেষ ধরনের রোগের মেডিসিন, মানে এটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক তাহলে বিভিন্ন ব্যাকটেরিয়া প্রতিরোধে এরা কার্যকর ভূমিকা পালন করবে। টাইফয়েড, প্যারাটাইফয়েড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অন্ত্রনালীতে সালমোনেলা এর সংক্রমণ নির্মাণে একটা ব্যাকটেরিয়া, এটা সংক্রমণ এটা করা যায়। তারপর ব্যাসিলিওসিস এবং কতিপয় রিকেলটেসিস ও ভাইরাল সংক্রমণে এগুলো ব্যবহার করা হয়। তারপর এন্ডুলেন্ট ফিভার, মানে বিভিন্ন, তারপর রকি মাউন্টেন ফিভার সহ জ্বরের চিকিৎসাও এটা অনেক সময় ফলদায়ক ঔষধ হিসেবে কাজ করে। তাহলে এই ব্যবহারটা তোমরা পড়ে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তারপর এখানে লাস্ট কোশ্চেন আমাদের একদম অ্যান্টিবায়োটিক অধ্যায়ের শেষ দিকের একটা কোশ্চেন, সেটা হলো পেনিসিলিনের অক্সোজোলন এবং বিটা ল্যাকটাম গঠনের মধ্যে বিটা ল্যাকটাম গঠনটা অধিক গ্রহণযোগ্য প্রমাণ সহ লিখো। এটা আমি খুব সুন্দরভাবে এখানে তোমাদের সাজিয়ে দিয়েছি, এখান থেকে এতটুকু পড়লেই হবে। তারপর তোমরা দুইটা স্ট্রাকচারের চিত্র দিবে এখান থেকে, একটা হলো অক্সোজোলন গঠন আর একটা হলো বিটা ল্যাকটাম গঠন। আসলে মূলত এই জিনিসটা হলো এই যে এদের মূলত পার্শ্ব শিকলটার চেঞ্জ আছে, জাস্ট আর কিছুই না। এটার পার্শ্ব শিকল একরকম, এটা হলো 4টা পরমাণু দিয়ে একটা চক্র, এটা হলো 5টা পরমাণু দিয়ে একটা চক্র, ঠিক আছে। এখন কোনটা আসলে গ্রহণযোগ্য এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যে অক্সাজোলন নাকি ক্লোরোমাইসিটিন কোনটা এখানে। আহ, আগে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার এই চিত্রটা, হ্যাঁ চিত্রটা দিতে হবে। এটা স্ট্রাকচার এখানে যেটা আছে এটাও দিতে পারো, অথবা বইতে তোমাদের একটা স্ট্রাকচার আছে তুমি চাইলে সেটাও দিতে পারো। এই গঠনটা এঁকে দিবা, এই যে শেষে গিয়ে এই যে এই গঠনটাকে দিবা, এই তাহলেই হবে। এইটাই এখানে আবার দেখায় যে এভাবেও লেখা যায়, আবার চাইলে এভাবেও লেখা যায়, তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে আসবা। আমার কাছে এটাই সহজ মনে হয় মাঝখানেরটা। আচ্ছা, তাহলে হ্যাঁ, গঠনটা দিবা। গঠনটা দিয়ে যদি তুমি আরো পারো যে এরকম, এগুলো দরকার নাই, এগুলো জাস্ট বোঝার জন্য যে এইটা চেঞ্জ করলে কি হয়, এটা চেঞ্জ করলে কি হয়, এগুলো দরকার নাই। তুমি জাস্ট স্ট্রাকচারটা এখানে এঁকে দিবা, এই। আচ্ছা, তাহলেই হবে। তারপর দেখি আমরা পরবর্তীতে এই কোশ্চেনটা, তাহলে পেনিসিলিনের যুগান্তকারী অ্যান্টিবায়োটিক, আমরা একটা জানি যে পেনিসিলিন একটা অনেক যুগান্তকারী একটা অ্যান্টিবায়োটিক এবং একটা লাইফ সেভিং মেডিসিনও বলা যায় অনেক সময়। আচ্ছা, তাহলে এর গঠন নিয়ে প্রথম দিকে বিতর্ক ছিল যে আসলে কোন গঠনটা তার একুরেট, বিটা ল্যাকটাম নাকি অক্সাজোলন। তাহলে দুটি সম্ভাব্য গঠন প্রস্তাবিত হয়েছিল সেখানকার সময়, মানে আগের সময়, যে শুরুর দিকে। তখন একটা গঠন ছিল বিটা ল্যাকটাম যেটা 4 মেম্বার রিং থাকে, আর একটা হলো অক্সাজোলন যেখানে 5 মেম্বার রিং থাকে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি, যেখানে 4টা গ্রুপ বিশিষ্ট একটা রিং থাকে, তার মানে মেন চক্রের সাথে এই পাশের চক্রটা আর কি। আচ্ছা, তাহলে দেখো এটার থাকে হলো 5টা গ্রুপ বিশিষ্ট একটা চক্র, এখানে 1 2 3 4 5 দেখতেই পাচ্ছ, এখানে দেখাই যাচ্ছে। তাহলে এটা এখানে বলেছে। আচ্ছা, এখন তবে পরীক্ষাগারে প্রমাণের মাধ্যমে বিটা ল্যাকটাম গঠনকেই আমরা এর গঠন হিসাবে চিহ্নিত করা
হয়েছে। তাহলে এটাই বিটা ল্যাকটামটা কেন আসলে অধিক মানে গ্রহণযোগ্য বা কেন এটা প্রমাণ হয়েছে যে এটি আসল গঠন, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা আসলে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস করেছে, যে স্পেকট্রোস্কোপি দিয়া, আইআর স্পেকট্রা বা এনএমআর দিয়া, ঠিক আছে, বিভিন্নভাবে টেস্ট করা যায় যন্ত্রের মাধ্যমে। এগুলো দিলেই এগুলো বোঝা যায় আসলে যে কোনটা বেশি ভালো সিগন্যাল দিচ্ছে, তাহলে কোনটায় কীরকম স্ট্রাকচার দেখা যাচ্ছে। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়াশীলতা দ্বারা তাহলে কয়েকভাবে প্রমাণ করা যায়। প্রথমে হলো রাসায়নিক বিক্রিয়াশীলতা বা অ্যাক্টিভিটি দ্বারা, যে কেমিক্যাল অ্যাক্টিভিটি, যে কিভাবে কোনটা দ্রুত হয়। আচ্ছা, তাহলে বিটা ল্যাকটাম রিং অত্যন্ত রিঅ্যাক্টিভ, মানে এটা খুব দ্রুত এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বা রিঅ্যাক্টিভ মানে এর বিক্রিয়াশীলতা বেশি, মানে কার্যকারিতা বেশি বিক্রিয়ার। এবং এটা রিং স্ট্রেনযুক্ত, মানে রিং এর ভিতরে একটা পীড়ন আছে, ঠিক আছে, বা একটা আমরা বলতে পারি যে বাধা আছে বা স্ট্রেইন আছে, যা সহজেই অ্যাসিড বেস বা বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা হাইড্রোলাইজড হয়। তাহলে আমরা জানি যেসব জিনিসের ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে বা বড় গ্রুপ দুইটা যদি এরকম একসাথে পরস্পর থাকে বা কাছাকাছি থাকে, সেক্ষেত্রে হয় কি, এখানে একটা অভ্যন্তরীণ স্ট্রেইন সৃষ্টি হয়, একটা পীড়ন সৃষ্টি হয়, বা আমরা বলতে পারি একটা স্টোরিক হিন্ড্রেন্স বা স্টোরিক বাধার সৃষ্টি হয়। সেক্ষেত্রে কি হবে, বাধা থাকলে তারা খুব সহজেই ওখান থেকে ভেঙে যেতে পারে, ঠিক আছে। তাহলে বাধা থাকলে খুব সহজেই ওখান থেকে কাউকে কনভার্ট করে বা কাউকে প্রতিস্থাপন করে খুব সহজেই অ্যাসিড বেস বা বিটা ল্যাকটামেজ এনজাইম দ্বারা হাইড্রোলাইজড হয়ে যেতে পারে। তাহলে এই প্রক্রিয়াশীলতাই পেনিসিলিনের অ্যান্টিবায়োটিক কার্যকারিতার মূল কারণ। আচ্ছা, তাহলে এই যে এখানে প্রক্রিয়াশীলতা হচ্ছে যে খুব দ্রুত সে এখান থেকে কোনো কিছুকে ছেড়ে দিতে পারতেছে বা প্রতিস্থাপন করতে পারতেছে বা হাইড্রোলাইজড হয়ে যেতে পারতেছে, ঠিক আছে। তাহলে এই মাধ্যমেই আমরা কি করতে পারি, অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতার মূল কারণ। অ্যান্টিব্যাকটেরিয়াল কি হবে, এর যে মূল গঠনটাকে প্রতিস্থাপন করে অন্য কেউ এসে এখানে যেন বসতে পারে, বা প্রতিস্থাপন করলে কার্যকারিতা অনেক সময় কমে, অনেক সময় বাড়ে, এভাবে করে আমরা ওষুধটাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে এটা বিপরীতে অক্সিজোলান গঠন অপেক্ষিত স্থিতিশীল, এবং এই গঠনে এরকম ক্রিয়া দেখা যায় না। তাহলে অক্সিজোলান যে গঠনটা এখানে 5 মেম্বার রিং এর যে গঠনটা, এটা মূলত তুলনামূলক স্টেবল, এবং এটাকে খুব দ্রুত ভাঙা যাচ্ছে না বা প্রতিস্থাপন করা যাচ্ছে না। এখানে তেমন স্ট্রেন নেই বা পীড়ন নেই, ফলে এটা এই ক্ষেত্রে কাজ করবে না আর কি। আচ্ছা, পরবর্তী তাহলে স্পেকট্রোস্কোপি বিশ্লেষণ। এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে, কিছু চূড়া বা এগুলো যদি মনে না থাকে তাহলে তুমি সরাসরি বলে দিবা যে আইআর স্পেকটা দ্বারা বোঝা যায় যে বিটা ল্যাকটাম কার্বনাইল গ্রুপ অনুপস্থিত, অক্সিজোলানে কার্বন গ্রুপ অনুপস্থিত। আর এইচ এনএমআর বা প্রোটন এনএমআর যে আমরা পড়েছি বর্ণালীমিতিতে, সেই পদ্ধতিগুলো এখানে অ্যাপ্লাই করতেছে। আসলে ওখানে আমরা বিস্তারিত পড়েছি, কিন্তু এখানে আমরা ওই যে অনুর ওখানে প্রয়োগে পড়েছিলাম আমরা বর্ণালীমিতি অধ্যায়ে বা বইতে, যে এক্ষেত্রে বিভিন্ন যৌগের গঠন সম্পর্কে ধারণা নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এই হলো আমরা গঠন সম্পর্কে ধারণা নিচ্ছি আসলে। তাহলে দেখো আইআর স্পেকট্রা দ্বারা আমরা এটার যে বিটা ল্যাকটাম যেটা আছে, তার যে কার্বনিল গ্রুপ আছে সেটা একটা শার্প ব্যান্ড দেবে, একদম ক্লিয়ার, যা অক্সিজোলনে অনুপস্থিত। তাহলে এই ব্যান্ডটা অক্সিজোলনে থাকে না, ফলে আমরা এইটাকে বেশি মানে হিসাবে ধরে নিতে পারি, মানে উপযুক্ত। তারপর প্রোটন এনএমআর এর ক্ষেত্রে বিটা ল্যাকটাম রিংয়ে হাইড্রোজেনে তোমার 4 থেকে 5, এগুলো তোমার যদি মনে না থাকে স্কিপ করতে পারো, হাইড্রোজেনে সিগন্যাল দেয়, এবং অক্সিজোলনে তা দেখা যায় না, ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে দেখা যায় কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় না, ফলে আমরা বলতে পারি এক্ষেত্রেও বিটা ল্যাকটামটা উইন হলো, ঠিক আছে। তাহলে বিটা ল্যাকটামটা এক্ষেত্রে আমাদের জন্য মানে উপযুক্ত বা প্রমাণ হলো। পরবর্তীতে আরও কিছু তারা পরীক্ষা করে দেখছে, একটা হলো এক্স রে ক্রিস্টোগ্রাফি দ্বারা সরাসরি তারা প্রমাণ পেয়েছে। নোবেল বিজয়ী ডরোথি হটকিং, আচ্ছা যাই হোক, এক্স রে বিশ্লেষণের পেনিসিলিন গঠনে বিটা ল্যাকটাম রিং থাকার সরাসরি প্রমাণ পান। তাহলে উনি এক্স রে বিশ্লেষণ করে, মানে এক্স রে ক্রিস্টালোগ্রাফি দ্বারা পরীক্ষা করে উনি আসলে সরাসরি এটা প্রমাণ করে দেখে। তাহলে আমাদের ওনার প্রমাণ আর বিস্তারিত বলার দরকার নেই, শুধু আমরা একটু বলে দিলেই হবে। তারপর 4 নম্বরে দেখো জৈবিক কার্যকারিতার সামঞ্জস্যতা। তাহলে পেনিসিলিন ব্যাকটেরিয়া ট্রান্স ট্রান্সপি আচ্ছা এখানে কি লেখছে, আচ্ছা ট্রান্সপিপেপটিডেস এনজাইমের সাথে প্রক্রিয়া করে সেল ওয়াল গঠনে বাধা দেয়। মানে সেল ওয়াল মানে কোষের যে দেয়াল, সেই দেয়ালটা গঠনে বাধা দেবে একটা এনজাইমের সাথে সে প্রতিক্রিয়া করে। আচ্ছা, যা বিটা ল্যাকটাম, এগুলো আসলে বাংলায় লিখলে আরো কঠিন মনে হতো, এই জন্য এটা ইংরেজিতে এনজাইমের নাম, এটা আসলে ইংরেজিতে লিখলেই তোমাদের জন্য বোঝাটা সুবিধা হবে আর কি। এটা উচ্চারণ অনেক বইতে অনেক রকম ভাবে করে আর কি, অনেক জায়গায়, এই জন্য ইংরেজিটা দিয়েছে আর কি। যা বিটা ল্যাকটাম রিং এর কারণেই সম্ভব হয়েছে। এই যে সেল ওয়াল গঠনে বাধা দিচ্ছে, এটা একমাত্র বিটা ল্যাকটাম রিং আছে বিধেই এটা পারতেছে, কিন্তু এইটা থাকলে এটা সম্ভব হতো না। তাহলে অক্সিজোলানে এই কার্যকারিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে
উপরে আমরা চারটা জিনিস এখানে বললাম, তাহলে চারটাই যথেষ্ট আমাদের এটা প্রমাণের জন্য। তাহলে সবগুলোতেই দেখলাম আমরা বিটা ল্যাকটামটা বেশি কার্যকর ভূমিকা পালন করতেছে। তাহলে উপরে উল্লেখিত রাসায়নিক স্পেকট্রোস্কোপি কাঠামোগত জৈবিক প্রমাণসমূহ দ্বারা নিশ্চিতভাবে বলা যায় পেনিসিলিনের প্রকৃত গঠন বিটা ল্যাকটাম ভিত্তিক এবং অক্সিজোলাম গঠন অগ্রহণযোগ্য, মানে এটা গ্রহণযোগ্য নয় আর এটা গ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা খুব সহজে আমরা এই জিনিসগুলা পড়ে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো থেকে আশা করি কিছু, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের আসতে পারে, কিছু না কিছু আসলেও আবার দুইটাও থেকে যে থাকতে পারে। অল্প কয়েকটা কোশ্চেন আজকে দেখালাম, তাহলে এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে। কোনটা এটা? আচ্ছা, এটা তুমি জাস্ট মাঝখানের চক্রটা, এটা আমার শীটে, তোমাদের যে শীট দিয়েছিলাম ওখানে দেখবা যে এই স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা ওখান থেকেই পড়তে পারো। আর বাকিটা শুধু এটার সাথে এটা চেঞ্জ কি, এখানে যে সিএইচটা ছিল, সিএইচ এর সাথে শুধু একটা আলাদা গ্রুপ আছে, এই যে 5 মেম্বার রিং এর গ্রুপটা একটু মনে রাখবা। আসলে এগুলা মনে রাখার তেমন কোনো টেকনিক নেই আমার কাছে, মূলত এটাগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিসের বিকল্প আসলে কিছুই নেই। ঠিক আছে, জাস্ট তুমি এখানে মনে রাখবা যে এখানে কি কি থাকতেছে। তাহলে এইটুক তো সেম দুইটার ক্ষেত্রেই, দেখো এইটুক তো সেম, এবং এটা আচ্ছা, তাহলে এটা তোমার দুইটার ক্ষেত্রেই লাগবে। অনেক সময় পেনিসিলিনের গঠন আছে, সেক্ষেত্রে আমাদের এই চক্রটা অবশ্যই লাগে। আচ্ছা, এর সাথে শুধু চেঞ্জ কোনটা, অক্সিজোলানে শুধু এই এক্সট্রা এতটুকু আছে, আর বিটা ল্যাকটামে শুধু এখানে এইটা এক্সট্রা আছে। এখানে কার্বনিল গ্রুপ থাকে, আর এখানে কার্বনিল গ্রুপ তো থাকেই, তার সাথে আরও একটা অক্সিজেনও থাকে এখানে। তারপরে এখানে কার্বন থাকে, এখানে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, এখানে নাই হেটারোসাইক্লিক চক্র, মূলত এখানে একটা নাইট্রোজেন থাকে। আর এখানেও দেখো, খেয়াল করো, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যে পরমাণুগুলো আছে এখানেও কিন্তু সেম পরিমাণ পরমাণু আছে, কিন্তু এইটা নিয়েই আসলে কনফিউশন হয়েছিল শুরুর দিকে, যে দুইটার ভিতরে তো আগে তারা শিওর হয়ে গেছে যে এইটার ভিতরে এই যে এই জিনিসগুলো থাকে, কিন্তু এই জিনিসগুলো কিভাবে থাকে, কোন চক্র আকারে থাকে, এইটা নিয়ে তারা কনফিউশন ছিল, যে অক্সিজোলন আকারে থাকে নাকি বিটা ল্যাকটাম আকারে। দেখো এখানে আমি কেন বললাম সবগুলো সেম আছে, দেখো এখানে যে সিএইচ আছে এখানেও কিন্তু সিএইচ আছে, এখানে দেখো কার্বনিল গ্রুপ আছে, এখানেও কার্বনিল গ্রুপ আছে, সবই কিন্তু এক। আমি তোমাকে একটা মনোযোগ দিয়ে আঁকবা তাহলেই বুঝতে পারবা, জাস্ট একটু আলাদাভাবে আঁকবা তাহলেই হবে। তাহলে এখানে দেখো কি আছে, এনএইচ আছে। আচ্ছা, এখানে এনএইচ আছে, আর এখানে আর সিও আছে। আচ্ছা, আর সিও আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বাকি সব সিএইচ টু, এনএইচ, আর সিও, আর সিও, এনএইচ, সিএন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে এখানে যে একটা এইচ ছিল, দেখো এই এইচটা আবার তার এখানে দেওয়া, এই যে, তাহলে সবকিছু হিসাব করলে তুমি দেখবে সবকিছু আসলে সেম, কিন্তু এই নাইট্রোজেনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নেই। এই গঠনে কিন্তু হাইড্রোজেন হলো এই নাইট্রোজেনের সাথে, এই যে এখানে কিন্তু নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন আছে। এইভাবে করে তুমি একটু কয়েকবার এঁকে তুমি নিজের ভিতরেই তোমার টেকনিকটা চলে আসবে যে তুমি এটা কিভাবে আঁকবা।